বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো সোনার তরী যে কবিতাটা আছে ওটার আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং ওর থেকে কিছু শর্ট কোশ্চেনও তোমাদের দিয়ে দিয়েছি। আজকে দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি, সোনার তরী কবিতাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা আমি গুছিয়ে লিখে দিয়েছি, তোমরা সুন্দর করে এটা খাতায় তুলে নিয়ে ভালো করে মুখস্থ করে নিও। দেখো এখানে দিয়েছি সোনার তরী কবিতাটির তাৎপর্য বিশ্লেষণ করো। অ্যান্সার দেখো, সৃষ্টি আর স্রষ্টা এদের মধ্যে কে বড়, কার দাম বেশি, কর্মের না কর্মীর? এই নিয়ে মানুষের আর ভাবনা চিন্তার আর শেষ নেই। মানুষ বলে আমি প্রধান, কর্ম হলো অপ্রধান, কারণ আমার কর্ম আমার অধীন, কারণ আমি না থাকলে কে কাজ করত? কিন্তু রবীন্দ্রনাথ বলেন তা নয়। বিশ্বের লক্ষ কোটি কর্মবীরের আজীবন কর্মের সাধনার কত ফসলই না আমরা ভোগ করছি, কিন্তু কজন কর্মবীরকে আমরা মনে রাখি? সংসার তার তরণীতে কর্মের ফসলগুলিকে তুলে নেয়, মানুষকে প্রত্যাখ্যান করে। তাছাড়া মানুষ তো কর্মের বোঝা ঘাড়ে নিয়ে বসে থাকতে পারে না। পরের প্যারা দেখো, রবীন্দ্রনাথ তার আজীবন সাধনার সোনার ফসল প্রায় অচেনা সোনার তরীর ওপর তুলে দিয়ে শূন্য নদীর তীরে একলা বসে রইলেন। আমরা প্রত্যেকটা মানুষই পৃথক এবং বড় একা। কাছের মানুষ আমাদের কাছ থেকে অনেক যোজন দূরে, কিন্তু আজীবন ধরে সাধনা করে আমরা যে ফসল সঞ্চয় করি তাকে অপরের হাতে তুলে দিতে সত্যিই কি আমাদের মনকে ব্যথাতুর করে তোলে না? তবে মহাকাল যে উদাসীন, তার স্রোতে সোনার ফসল ভেসে যায় আর মানুষ আটকে যায় চড়ায়। মহাকাল তাই সোনার ফসল নিয়ে উধাও হয়ে যায়, পড়ে থাকে মানুষের করুণ আবেদনে সাড়া দেয় না কেউ, পড়ে থাকা মানুষের করুণ আবেদনে সাড়া দেয় না কেউ। সোনার তরী কবিতাটিতে সেই কথাই রবীন্দ্রনাথ বলেছেন, আমার যা আছে সবই তুমি নাও, কিন্তু সেই সঙ্গে আমাকেও তুমি করুণা করে তুলে নাও। কিন্তু সোনার তরীতে অত স্থান নেই। কবিকে তাই সোনার তরীর মাঝিটি অর্থাৎ মহাকাল অর্থাৎ চলমান সময় উদাসীনভাবে প্রত্যাখ্যান করে গেল। এই গেল তোমাদের সোনার তরী কবিতার যে তাৎপর্য বিশ্লেষণ। এটাই বিষয়বস্তুর আকারে তোমরা দিয়ে দিতে পারো। একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বিষয়বস্তু দিলে তবে তোমাদের ওই যে লাইন বাই লাইনের যে মিনিংটা আমি আগে বুঝিয়েছি একটু ভিতরে দিয়ে দিতে হবে, তাহলেই সেই কোশ্চেনটা কমপ্লিট হবে। এছাড়া এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, রূপক অর্থের কীভাবে ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ, কবিতাটিকে রূপক অর্থে কীভাবে ব্যবহার করেছেন। ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি আবার একটা পরের ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করছি আরও কয়েকটা শর্ট কোশ্চেন হতে পারে, সেইগুলোও দিয়ে দেবো। শর্ট মানে ওই 3-4 নাম্বারের কিছু শর্ট কোশ্চেনও হতে পারে, সেগুলো আশা করছি দিয়ে দিতে পারবো। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও।